আজ আমরা রামিত শেঠির একটা বেস্ট সেলিং বই নিয়ে কথা বলবো, আই উইল টিচ ইউ টু বি রিচ। বইটার যে মূল কথাটা, মানে এর যে প্রতিজ্ঞা, সেটা কিন্তু বেশ সাহসী। বলছে যে কোনো অপরাধ বোধ বা জটিলতা ছাড়াই মাত্র 6 সপ্তাহের একটা প্রোগ্রামের মাধ্যমে নিজের আর্থিক জীবনের চালকের আসনে বসা সম্ভব। তো আমাদের আজকের আলোচনার মিশন হলো এই বইয়ের দর্শন আর প্রথম দুটো সপ্তাহের যে পরিকল্পনা আছে সেটাকে একটু ব্যবচ্ছেদ করা, যাতে যে কেউ নিজের আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার একটা স্পষ্ট পথ খুঁজে পায়। একদম ঠিক। আর শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো, এই বইটা কিন্তু শুধু টাকা বাঁচানো বা কি বলে কিপটেমি করা নিয়ে নয়। এর মূল দর্শনটা আসলে একদম অন্যরকম। লেখক বলছেন, টাকা জমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আমার জন্য একটা সমৃদ্ধ জীবন বা রিচ লাইফ দেখতে ঠিক কেমন। হ্যাঁ, এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। তারপর ছোটখাটো বিষয় নিয়ে অহেতুক চিন্তা না করে কেবল সেই কাজগুলো করতে হবে যা সত্যিকারের বড় সফলতা বা বিগ উইনস এনে দেবে। এই প্রসঙ্গে বইয়ের একটা তুলনা আমার দারুণ লাগে। লেখক টাকা আর ডায়েটিংয়ে একটা অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন। হ্যাঁ, ওটা চমৎকার। আমরা যেমন ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট ভালো না কিটো ডায়েট ভালো, এই নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক করি। কিন্তু আসল কাজটা করি না। একদম আসল কাজটা, মানে কম খাওয়া আর বেশি ব্যায়াম করা, সেটা এড়িয়ে যায়। টাকার ক্ষেত্রেও ঠিক তাই। আমরা ক্রিপ্টোকারেন্সি, হট স্টক বা সুদের হার নিয়ে মাথা ঘামাই। কিন্তু আসল কাজ মানে সঞ্চয় আর বিনিয়োগের একটা সিস্টেম তৈরি করা, সেটা আর হয়ে ওঠে না। আর এই যে গড়িমসি করার প্রবণতা, এটা ভাঙার জন্যই তো লেখক। ওই যে 85% সমাধানের কথা বলেছেন, দ্য 85% সলিউশন। হ্যাঁ, 85% সলিউশন। এর মানে হলো 100% নিখুঁত পরিকল্পনার জন্য অপেক্ষা করতে গিয়ে কিছুই না করার চেয়ে 85% ভালো একটা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দেওয়া অনেক বেশি কাজের। কারণ শুরু করাটাই তো সবচেয়ে কঠিন ধাপ, তাই না? ঠিক। তার মানে শ্রেষ্ঠ মিউচুয়াল ফান্ড বা শ্রেষ্ঠ ক্রেডিট কার্ড কোনটা, সেটা খোঁজার জন্য মাসের পর মাস গবেষণা করার দরকার নেই। বিলকুল। মোটামুটি ভালো একটা দিয়ে শুরু করে দেওয়াই হলো আসল বিগ উইন। আর এই ধারণা থেকেই তো সমৃদ্ধ জীবন বা রিচ লাইফের ভাবনাটা আসছে, তাই না? এটা তো শুধু ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো শূন্য থাকা নয়। না, একেবারেই না। রিচ লাইফের ধারণাটা খুব ব্যক্তিগত একটা ব্যাপার। বইয়ের উদাহরণগুলো দেখলেই বোঝা যায়। কারো জন্য এটা হতে পারে, ধরুন, বাবা মাকে আর্থিকভাবে সাহায্য করার স্বাধীনতা। আচ্ছা। কারো জন্য হয়তো বছরে একবার নিশ্চিন্তে বিদেশে ঘুরতে যাওয়া। আবার এমনও হতে পারে কারো জন্য এটা হলো রেস্টুরেন্ট মেনুতে দামের দিকে না তাকিয়ে নিজের পছন্দের অ্যাপেটাইজারটা অর্ডার করতে পারা। বাহ! মূল কথা হলো, টাকা যেন স্বাধীনতার একটা মাধ্যম হয়ে ওঠে, উদ্বেগের কারণ নয়। আর এই স্বাধীনতা অর্জনের জন্যই তো লেখক সচেতন খরচ বা কনসিয়াস স্পেন্ডিংয়ের কথা বলেছেন। বইয়ে লেখকের এক বন্ধুর উদাহরণ আছে, যিনি বছরে $21,000, মানে মাসে প্রায় 1,80,000 টাকা শুধু বাইরে খাওয়া দাওয়ার জন্য খরচ করেন। এটা শুনে তো অবিশ্বাস্য লাগছে। এটা সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব? মানে এটা কি শুধু ধনীদের জন্য একটা পরামর্শ? চমৎকার প্রশ্ন। আর প্রথমবার শুনলে ঠিক এমনই মনে হয়। কিন্তু এর পেছনের যুক্তিটা হলো, ওই বন্ধুটি যে জিনিসগুলোকে একদমই গুরুত্ব দেন না, সেগুলোর খরচ তিনি নির্দয়ভাবে ছেটে ফেলেছেন। যেমন? হয়তো তিনি খুব সাধারণ একটা অ্যাপার্টমেন্টে থাকেন, একটা পুরনো গাড়ি চালান, ডিজাইনার পোশাক কেনেন না। তিনি তার খরচের টাকাটা সচেতনভাবে সেই দিকে চালিত করেছেন যা তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। আর সেটা হলো বন্ধুদের সাথে ভালো খাওয়া খাওয়া। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এটাই সচেতন খরচের মূল ভিত্তি। যে খরচগুলো জীবনে তেমন কোনো মূল্য যোগ করে না, সেগুলো কমিয়ে ফেলা। আর যা ভালোবাসেন সেগুলোতে মন খুলে খরচ করা। এটা কফি কেনা বন্ধ করার মতো ছোটখাটো ব্যাপার নয়। তার মানে ফোকাসটা হলো বড় পরিবর্তন আনার দিকে। এই প্রসঙ্গে বইয়ের একটা পয়েন্ট কিন্তু আমার মনে হয় বেশ বিতর্কিত হতে পারে। লেখক ভিকটিম সংস্কৃতি বা ভিকটিম কালচারের কথা বলেছেন। তিনি বলছেন, নিজের আর্থিক পরিস্থিতির জন্য বাইরের কারণকে, যেমন অর্থনীতি বা মুদ্রাস্ফীতি, এসবকে দোষারোপ করে বসে না থেকে নিজের নিয়ন্ত্রণে যা আছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু অর্থনৈতিক বাস্তবতা তো অস্বীকার করা যায় না, তাই না? না, না, লেখক বাস্তবতা অস্বীকার করছেন না। তার মূল বক্তব্যটা হলো, বাইরের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা সত্যি। কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কি প্রতিক্রিয়া দেখাবো, সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আছে। ঠিক। অর্থনীতি খারাপ হতেই পারে, কিন্তু তার মধ্যেও নিজের খরচ বাঁচানো,
আয় বাড়ানোর চেষ্টা করা বা বিনিয়োগ শুরু করার মতো পদক্ষেপগুলো তো নেওয়া সম্ভব। দোষারোপের মানসিকতা আমাদের নিষ্ক্রিয় করে রাখে, আর কর্তৃত্বে থাকার মানসিকতা আমাদের সক্রিয় করে তোলে। এই সক্রিয় মানসিকতাটাই তার পুরো দর্শনের ভিত্তি। তার মানে মানসিকতা ঠিক করাটাই আসল কাজ। আর এই মানসিকতাটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য লেখক ৬ সপ্তাহের একটা প্রোগ্রাম দিয়েছেন। এর প্রথম ধাপটাই কিন্তু বেশ চমকপ্রদ, ক্রেডিট কার্ড, যা আমরা অনেকেই ভয় পাই বা এড়িয়ে চলি। ঠিক, কারণ ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ব্যবহার করতে পারাটা একটা বড় সফলতা। লেখক তার বাবার গাড়ি কেনার একটা মজার গল্প বলেছেন। ও হ্যাঁ, তার বাবা নাকি একটা গাড়ি কেনার জন্য ৫ দিন ধরে দর কষাকষি করেছিলেন, এমনকি গাড়ির ফ্লোর ম্যাটের জন্য আলাদা করে দামাদামি করেন। আর ডিলার রাজি না হয় তিনি শোরুম থেকে বেরিয়েও এসেছিলেন। দারুণ তো। তারপর? শেষ পর্যন্ত ডিলার তাকে ফোন করে ফিরিয়ে নিয়ে যায়। হা হা, দারুণ গল্প। এর থেকে শিক্ষণীয় বিষয় কি? শিক্ষাটা হলো দর কষাকষি করা এবং সিস্টেমকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার ক্ষমতা। ক্রেডিট কার্ড আমাদের ক্রেডিট স্কোরের উপর সরাসরি প্রভাব ফেলে, মানে ফাইকো স্কোর। আর একটা ভালো ক্রেডিট স্কোর দীর্ঘমেয়াদে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে। তাই নাকি? হ্যাঁ, বইয়ের একটা চার্টে দেখানো হয়েছে, ধরুন কেউ ২ কোটি টাকার একটা হোম লোন নিচ্ছে। তার ক্রেডিট স্কোর যদি ৭৬০ হয়, তাহলে তাকে মোট সুদ দিতে হবে প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু স্কোরটা যদি ৬২০ হয়, তাহলে তাকে সুদ দিতে হবে প্রায় ৪২ লক্ষ টাকা। তার পার্থক্যটা ৭ লক্ষ টাকা? হ্যাঁ, শুধু ভালো আর্থিক অভ্যাসের কারণে। এটা তো বিশাল পার্থক্য। তাহলে এই স্কোর ভালো রাখার জন্য ব্যবহারিক পদক্ষেপগুলো কি কি? লেখক তো ৬টা মূল নীতির কথা বলেছেন। হ্যাঁ, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল প্রতি মাসে কোনো ব্যতিক্রম ছাড়াই সময়মতো পুরো বিল পরিশোধ করা। পুরো বিল? হ্যাঁ, পুরো বিল। এটা আপনার ক্রেডিট স্কোরের ৩৫% নির্ধারণ করে। একটাও পেমেন্ট মিস করা যাবে না। অটো পেমেন্ট সেট করে রাখাটাই সবচেয়ে সহজ সমাধান। আচ্ছা। আর দ্বিতীয় আর তৃতীয় নীতি দুটো তো দর কষাকষি নিয়ে, যেমন বার্ষিক ফি মওকুফ করা বা সুদের হার কমানোর জন্য অনুরোধ করা। কিন্তু ব্যাংক কি সত্যি এসব অনুরোধ শোনে? এটা করতে গিয়ে তো একটু ভয় লাগতে পারে। আমার নিজের কথা মনে আছে, আমি প্রথমবার আমার কার্ডের বার্ষিক ফি মওকুফের জন্য ফোন করতে গিয়ে কী পরিমাণ ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো নিয়ম ভাঙছি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। কিন্তু ওরা এত সহজে প্রায় ৫,০০০ টাকার ফি মওকুফ করে দিল যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। বইয়ের স্ক্রিপ্টগুলো খুব কাজের। সহজভাবে ফোন করে বলতে হয়, আমি আপনাদের একজন ভালো গ্রাহক এবং আমি এই বার্ষিক ফিটা দিতে চাই না। এটা কি মওকুফ করা সম্ভব? ব্যাংকগুলো তো গ্রাহক ধরে রাখতে চায়, তাই তারা প্রায়ই রাজি হয়ে যায়। আর এই ছোট্ট একটা ফোন কল, জানেন, অমচন্য আত্মবিশ্বাস এনে দেয়। এটা একটা দারুণ পয়েন্ট। চতুর্থ নীতিটা হলো পুরনো কার্ড চালু রাখা। এর পেছনের যুক্তিটা কি? যুক্তিটা হলো আপনার ক্রেডিট হিস্ট্রির দৈর্ঘ্য। মানে আপনার সবচেয়ে পুরনো ক্রেডিট অ্যাকাউন্টের বয়স যত বেশি হবে, ব্যাংকগুলোর কাছে আপনাকে তত বেশি নির্ভরযোগ্য মনে হবে। ও আচ্ছা। তাই অপ্রয়োজনে পুরনো কার্ড বন্ধ করা উচিত নয়। বছরে ২-১ বার ছোটখাটো কিছু কিনে চালু রাখলেই হবে। আর পঞ্চম নীতিটা হলো ক্রেডিট লিমিট বাড়ানো, যা শুনে একটু উল্টো মনে হতে পারে। বেশি লিমিট মানে তো বেশি খরচ করার সুযোগ, তাই না? এখানেই ক্রেডিট ব্যবহারের হার বা ক্রেডিট ইউটিলাইজেশন রেটের ধারণাটা আসে। সহজভাবে ভাবুন, ব্যাংক আপনাকে একটা ১০০ টাকার ঝুড়ি দিয়েছে। আপনি যদি সেই ঝুড়ির ৯০ টাকাই খরচ করে ফেলেন, ব্যাংক ভাববে আপনি খুব ঝুঁকির মধ্যে আছেন, আপনার টাকার খুব দরকার। হুম। কিন্তু আপনি যদি ঝুড়ির মাত্র ১০-২০ টাকা ব্যবহার করেন, ব্যাংক ভাববে আপনি খুবই দায়িত্বশীল। এই ভরসাটাই আপনার ক্রেডিট স্কোর বাড়িয়ে দেয়। তাই ক্রেডিট লিমিট বাড়ানো মানে ঝুড়িটাকে বড় করা, যাতে আপনার সাধারণ খরচটাকেও খুব ছোট দেখায়। তবে হ্যাঁ, এটা শুধু তাদের জন্যই প্রযোজ্য যাদের কোনো ঋণ নেই। দারুণ অ্যানালজি। আর শেষ নীতিটা হলো কার্ডের লুকানো সুবিধাগুলো ব্যবহার করা, যেমন ট্রাভেল ইন্স্যুরেন্স বা পণ্যের উপর অতিরিক্ত ওয়ারেন্টি। আচ্ছা, এই প্রসঙ্গে ঋণের কথাও তো আসে। ক্রেডিট কার্ড থাকলেই তো ঋণ হওয়ার একটা ভয় থাকে। অবশ্যই। আর ঋণ থাকলে তা পরিশোধ করার জন্য লেখক ২টি পদ্ধতির কথা বলেছেন। একটা হলো স্নোবল, মানে ছোট ঋণগুলো আগে শোধ করা, যা মনস্তাত্ত্বিকভাবে শক্তি যোগায়। আর অন্যটা স্ট্যান্ডার্ড, মানে সবচেয়ে বেশি সুদের ঋণ আগে শোধ করা, যা গাণিতিকভাবে সাশ্রয়ী। তাহলে কোনটা ভালো?
এখানেও সেই 85% সমাধান নীতিটা কাজ করছে। নিখুঁত পদ্ধতি নিয়ে তর্ক করে সময় নষ্ট করার চেয়ে যে কোনো একটা পদ্ধতি বেছে নিয়ে কাজ শুরু করাটাই আসল বিগ ওয়েন। আচ্ছা, তাহলে আমরা ক্রেডিট কার্ডের ভয়কে জয় করে সেটাকে নিজের নিয়ন্ত্রণে আনলাম। প্রথম সপ্তাহ শেষ। এরপর দ্বিতীয় সপ্তাহের কাজ হলো ব্যাংকগুলোকে হারানো। এর মানে কি? এর মানে হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলোকে এমনভাবে সাজানো যাতে তারা আপনার জন্য কাজ করে, আপনার বিরুদ্ধে নয়। লেখক এখানে বড় ব্যাংকগুলোর বেশ তীব্র সমালোচনা করেছেন, কারণ তাদের ব্যবসার মডেলটাই স্পেশালি বিভিন্ন ধরনের ফি-এর ওপর নির্ভর করে, বিশেষ করে ওভারড্রাফট ফি। ওভারড্রাফট ফি? হ্যাঁ, একটা মাত্র $35 ওভারড্রাফট ফি যদি $500 অ্যাকাউন্টে লাগে, তাহলে সেটা প্রায় 7% চার্জের সমান, যা 1 বছরের সুদের চেয়েও অনেক বেশি। বলেন কি? হ্যাঁ, তার মানে 0.5% বেশি সুদ পাওয়ার জন্য এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে দৌড়ানোর চেয়ে সব ধরনের ফি এড়িয়ে চলতে পারাটা একটা অনেক বড় সফলতা। তাহলে লেখকের প্রস্তাবিত সমাধানটা কি? সমাধানটা হলো একটা 2 অ্যাকাউন্টের সিস্টেম তৈরি করা। প্রথমত, একটা চেকিং অ্যাকাউন্ট, যা হবে আপনার দৈনন্দিন খরচের কেন্দ্র। এই অ্যাকাউন্টটি এমন একটা ব্যাংকে হতে হবে যেখানে কোনো মাসিক ফি নেই, কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই, আর সম্ভব হলে এটিএম ফিও মৌকুফ করে দেওয়া হয়। লেখক সোয়াব ব্যাংকের উদাহরণ দিয়েছেন। আর দ্বিতীয় অ্যাকাউন্টটা? দ্বিতীয়টি হলো একটা হাই ইয়েল্ড অনলাইন সেভিংস অ্যাকাউন্ট। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অ্যাকাউন্টটি আপনার চেকিং অ্যাকাউন্টের থেকে ভিন্ন একটা ব্যাংকে হতে হবে, যেমন অ্যালি বা ক্যাপিটাল ওয়ান 360। এই অনলাইন ব্যাংকগুলো সাধারণত প্রচলিত ব্যাংকগুলোর চেয়ে অনেক বেশি সুদ দেয়। কিন্তু পতেশ দিদি, দুটো আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট রাখার ঝামেলা কেন নেব? এক ব্যাংকেই তো চেকিং আর সেভিংস দুটোই রাখা যায়। লেখক কি বলছেন এর পিছনে বিশেষ কোনো কারণ আছে? চমৎকার প্রশ্ন। কারণটা পুরোপুরি মনস্তাত্ত্বিক। লেখক একে বলছেন মনস্তাত্ত্বিক দূরত্ব বা সাইকোলজিক্যাল ডিস্টেন্স তৈরি করা। ভাবুন, আপনার পছন্দের কুকি যদি রান্নাঘরের কাউন্টারে একটা কাচের বয়ামে রাখা থাকে। হ্যাঁ। আপনি সারাদিন সেখান থেকে একটা দুটো করে খেতেই থাকবেন। কিন্তু যদি কুকিগুলো একটা টিনের বাক্সে ভরে গ্যারেজের সবচেয়ে উঁচু তাকটায় রাখা হয়, তাহলে আপনার যখন সত্যি কুকি খেতে ইচ্ছা করবে, তখনই আপনি ওই কষ্টটা করতে যাবেন। হ্যাঁ। তার মানে সঞ্চয়ের টাকাটা যদি আলাদা ব্যাংকে থাকে তাহলে সেটা চোখের আড়ালে থাকে, আর সেখান থেকে টাকা বের করে আনতে 2-3 দিন সময় লাগে। এই সামান্য বাঘাটাই আমাদের তাৎক্ষণিক খরচের প্রবণতা থেকে বাঁচিয়ে দেয়। একদম, এটা আপনার সঞ্চয়ের সুরক্ষা কবচ। আর এখানেও নিয়ন্ত্রণের ধারণাটা ফিরে আসছে। ক্রেডিট কার্ডের মতো ব্যাংকের সাথেও ফি মৌকুফের জন্য দর কষাকষি করা যায়। যখন কেউ বইয়ের স্ক্রিপ্ট ব্যবহার করে একটা অপ্রত্যাশিত ব্যাংক ফি মৌকুফ করাতে পারে, তখন সে শুধু কিছু টাকা বাঁচায় না, সে নিজের আর্থিক অবস্থার ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই আত্মবিশ্বাসটাই এই প্রোগ্রামের সবচেয়ে বড় পাওয়া। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা একটা সমৃদ্ধ জীবনের দর্শন দিয়ে শুরু করেছি, যেখানে মূল লক্ষ্য টাকা জমানো নয়, বরং নিজের পছন্দের জীবন যাপন করা। তারপর আমরা দেখলাম যে নিখুঁত হবার চেষ্টা না করে কাজ শুরু করাটাই আসল। আর সবশেষে 6 সপ্তাহের প্রোগ্রামের প্রথম দুটি ব্যবহারিক ধাপ, মানে ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট অপটিমাইজ করা নিয়ে কথা বললাম। মূল বিষয় হলো ছোটখাটো বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে অটোমেশনের মাধ্যমে বড় সফলতা বা বিগ উইনসের দিকে মনোযোগ দেওয়া। ঠিক ধরেছেন, এটা শুধু কিছু আর্থিক কৌশল শেখা নয়, এটা আসলে নিজের মানসিকতাকে নিষ্ক্রিয় শিকারের জায়গা থেকে নিজের আর্থিক জাহাজের সক্রিয় ক্যাপ্টেনে পরিণত করার একটা প্রক্রিয়া। ক্রেডিট কার্ডের বিল বা ব্যাংকের নিয়মকানুনকে ভয় না পেয়ে সেগুলোকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে শেখা। এই প্রথম দুটো সপ্তাহ সেই নিয়ন্ত্রণের ভিত্তিটা স্থাপন করে দেয়। আর এখানেই বইটির একটা মূল ধারণা লুকিয়ে আছে বলে আমার মনে হয়। লেখক বলছেন আর্থিক জগতে আকর্ষণীয় হওয়া আর ধনী হওয়ার মধ্যে একটা বড় পার্থক্য আছে। বিং সেক্সি ভার্সেস বিং রিচ। একদম। হট স্টক নিয়ে আলোচনা করা, ঘন ঘন ট্রেড করা, এগুলো শুনতে বেশ আকর্ষণীয় লাগে, বন্ধুরা বাহাবা দেয়। কিন্তু বাস্তবে ধনী হওয়ার পথটা সাধারণত বেশ একঘেয়ে, দীর্ঘমেয়াদী, স্বয়ংক্রিয় আর নিয়মিত বিনিয়োগ, যা নিয়ে কেউ তেমন আলোচনা করে না। এই ধারণাটা কিন্তু শুধু টাকার ক্ষেত্রেই সত্যি নয়। আর এখান থেকেই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসতে পারে।
শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক। জীবনের আর কোন কোন ক্ষেত্রে মানুষ যা দেখতে আকর্ষণীয় বা চটকদার তার পেছনে ছোটে, যদিও তা আসলে দীর্ঘমেয়াদে কার্যকর নয়। যেমন জিমে গিয়ে কঠিন ব্যায়াম করার চেয়ে নতুন নতুন ডায়েট চেষ্টা করা, অথবা দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার চেয়ে ডেটিং অ্যাপের সময় কাটানো। এই ধারণাটি তাদের নিজেদের লক্ষ্যের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হতে পারে?